এরকম একটি দিনে যেখানে জনসমাগম হওয়ার কথা সব ছিল বেশি, সরকারের ছুটি এবং যারাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করে কিংবা এনসিপি রাজনীতির সমর্থন করে, যারা নেতা তাদের পরিবারের সবার ছুটি, সেরকম একটি দিনে জনসমাগম দেখানোর যে আয়োজন ঢাকা মহানগর এনসিপি, সেই আয়োজনে মারাত্মকভাবে জনঘাটতি সবার নজরে এসেছে। নজরে আসার প্রেক্ষিতেই আলোচনা হচ্ছে যে এনসিপির এই হাল কেন। নিশ্চয়ই আপনার ছবিটি দেখতে পাচ্ছেন, এই দলটির নেতা তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার প্রিয় মানুষ নাহিদ ইসলাম যখন বক্তৃতা দিচ্ছে তখন মঞ্চের সামনে 50 থেকে 60 জন নেই, অথচ তাদের দলীয় ফেসবুক পেজে যখন এ সংক্রান্ত ছবি দেখানো গেল, আমি দেখেছি লাইকের সংখ্যা অন্তত 6000। আর এনসিপির এই যে হালখাতা উপলক্ষে অর্থাৎ নতুন বর্ষ বরণ উপলক্ষে একটি ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওর লাইকের কমেন্ট সংখ্যাও কয়েক হাজার। ফেসবুকের উপস্থিতি বনাম মাঠ পর্যায়ের 50-60 জনের উপস্থিতি, এটি একটি চরম রাজনৈতিক বাস্তবতা। সেই বাস্তবতায় মুখে দাঁড়িয়ে এনসিপির রাজনীতি 2 মাসের মাথায় এসে আমরা দলটির গ্রোথ ডিক্লাইন দেখছি কেন, সেটি নিয়ে আলোচনা করার দাবি রাখে। কেননা এনসিপির রাজনীতি দাঁড়ানোর উপরে অনেক কিছুই নির্ভর করছে এবং এনসিপির বর্তমানে রাজনীতিটা কি, ভুল পথে না ঠিক পথে আছে, সেটিও তাদের অবলোকন করা কিংবা রিঅ্যাসেস করার সময় এসেছে বলে আমি মনে করি। প্রায় 2-2.5 মাস আগে এনসিপি বেশ ঘটা করেই বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এবং পরিবর্তনের স্বপ্ন দেখায় মানুষকে। সেই দিন বেশ কিছু মানুষের সমাগমও হয়েছিল। এরপর থেকে চলে আসলো মূলত রোজা। সেই রোজাতে আমরা এনসিপির কারি টাকা খরচ করে ইফতার মাহফিল দেখেছি, সোনারগাঁ হোটেলে দেখেছি, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখেছি, আরও অনেক জায়গায় দেখেছি। সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মিলন মেলা এবং সাধারণ মানুষের উপস্থিতিও বেশ কিছু আমরা দেখেছি। কিন্তু আদতে এনসিপি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের যে রাজনীতির প্রচলিত ব্যবস্থা, সেই প্রচলিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে যেমন ডেমোক্রেট রিপাবলিকান, ইউকেতে যেমন কনজারভেটিভ টরি, পৃথিবীর সমস্ত দেশে দুটি পক্ষের রাজনীতি আমরা দেখি। বাংলাদেশে এ যাবৎকাল রাজনীতি দেখেছি আমরা আওয়ামী লীগ এবং বিএনপির। আওয়ামী লীগ যেহেতু তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছে, তার কর্মী সমর্থকরা পালিয়ে যায়নি, এটা ঠিক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে এবং তার শেখ পরিবারের নেতৃত্বে রাজনীতির কোনো ভবিষ্যৎ আপাতত আমি দেখি না। বারবার বলছি, অনেকবার বলছি। সেই জায়গায় বিএনপি বহাল তবিয়াতে হয়তো আছে, বরঞ্চ শক্তি অনেকখানি বৃদ্ধি পেয়েছে, যদিও মাঠ পর্যায়ে তাদের নীতি এবং কথাবার্তা নিয়ে সমালোচনা অব্যাহত আছে। কিন্তু সরকার গঠনের জন্য একমাত্র লেজিটিমেট অর্থাৎ যৌক্তিক এবং ন্যায়সঙ্গত রাজনৈতিক দল হিসেবে তাদের যে কলেরব এবং তাদের শক্তি সামর্থ্য সব কিছুই আছে। সেই জায়গায় আরও একটি দল বাংলাদেশের গণতন্ত্রের জন্য দরকার। সেই দরকারটা এনসিপি মেটাতে পারছে কিনা, তাদের গত 1.5-2 মাসের কিংবা 2.5-3 মাসের রাজনীতিতে এই সম্ভাবনা আপনাদের মনে উকি দিয়েছে কিনা, সেটিও প্রশ্ন করা আপনাদের নিজেদের যেমন দায়িত্ব, তাদেরও দায়িত্ব। এই কারণে দায়িত্ব যে আমরা এনসিপির রাজনীতির যে রাজনীতি, সেই রাজনীতিতে মোটা দাগে তারা 4টা বিষয়কে ফোকাস করে আগাচ্ছে সামনে বলেই আমার প্রতীয়মান হয় তাদের কর্মকাণ্ডে। একটা হলো, তারা বলছে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ নির্বাচনের জন্য তারা মুখ ফুটে কথাও বলছে না, তাদের কার্যক্রমও নেই। গণপরিষদ নির্বাচন, তার কারণ হলো তারা বলছে যে নতুন সংবিধান, যেই নতুন সংবিধানের দাবি কোথাও নেই। মানুষের ফেসবুকে নানান কর্মকাণ্ডে নতুন সংবিধান করছে, কিন্তু নতুন সংবিধানের জন্য তো এই সরকারও তো কোনো উদ্যোগ নেয়নি। এই সরকার উদ্যোগ নিয়েছে সংবিধান সংস্কার কমিশন, নট সংবিধান প্রণয়ন কমিশন। সংবিধান সংস্কার কিভাবে হবে, কোন ধারা যুক্ত হবে, কতখানি যুক্ত হবে, সেটাই সংস্কার কমিশনের প্রথম এবং প্রধান কাজ। নতুন সংবিধান এই সরকার লিখছে না। কিন্তু এনসিপি তাদের রাজনীতির 4টা যে মৌলনীতি, সেই মৌলনীতিতে প্রথমেই রেখেছে সেকেন্ড রিপাবলিককে আমরা সো কল্ড সেকেন্ড রিপাবলিক বলছি। এই কারণে বলছি যে তারা বলছে এটি দ্বিতীয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে, নতুন বাংলাদেশ বলতে কি ধরনের বাংলাদেশ, সেই বাংলাদেশের
গতি প্রকৃতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, নতুন বাংলাদেশ শুধু নামেই নতুন বাংলাদেশ, না পুরাতন বোতলে নতুন মদ ঢালার মতো একটা অবস্থা হবে, যেটা আমি উদাহরণ দিচ্ছি কেন পুরাতন বোতলে নতুন মদ ঢালা। তার আগে আমি শেষ করি এই বিষয়টা, যে এই যে রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের বাংলাদেশের খেটে খাওয়া কৃষক মজুক শ্রেণীর অধিকাংশ মানুষ বোঝে না সেকেন্ড রিপাবলিক কি, এমনকি ঢাকা শহরের মানুষও বোঝে না। শিক্ষিত মানুষও তাদের একটা বড় অংশ, নট বড় অংশ, সিংহভাগ মানুষ তারা সেকেন্ড রিপাবলিকের বিরোধিতা করে। কেননা আপনি বর্তমান রিপাবলিকের যে ধারণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আপনি পরিবর্তন করতে হলে এর নাম পরিবর্তন করতে হবে, এর পতাকা পরিবর্তন করতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, এর যে মৌল নীতি সবই পরিবর্তন করতে হবে, এবং রাষ্ট্র যেভাবে চলে সেই চলার সমস্ত সবকিছু পরিবর্তন হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আমরা একটা মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদের 10 জনে 10 রকম মত দেয়। জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কিনা সেটি নিয়েই বাংলাদেশের মানুষ কখনো একমতে পৌঁছাতে পারেনি। সেখানে সেকেন্ড রিপাবলিক নামক ধারণা প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ কিংবা যে রাজনীতি, সেটি সুদূরপ্রসারী রাজনীতি হতে পারে। আপাতত এই রাজনীতির কোনো মার্কেট আছে কিনা। এরপরে হচ্ছে নতুন সংবিধান। বললাম যে নতুন সংবিধানের জন্য বর্তমান সরকারও কোনো উদ্যোগ নিচ্ছে না, নিচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এর বাইরে তারা বলছে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ নির্বাচনের জন্য কোনো রকম প্রস্তুতি তাদের নেই। চতুর্থ, পরিবারতন্ত্রের অবসান। এখানেই বোঝা যায় যে এনসিপির রাজনীতিটা পরিবারতন্ত্রের অবসান ঘটানোর জন্য তারা স্লোগান তুলছে। নিঃসন্দেহে এটি বিএনপিকে ফোকাস করে, কারণ বিএনপি একটি পরিবার ভিত্তিক রাজনৈতিক দল, অর্থাৎ এই রাজনীতির নেতৃত্বে যারা আছেন তারা জিয়া পরিবারের সদস্য। এনসিপির তরুণ রাজনীতিবিদরা কেউ কেউ বলছেন যে এক পরিবারের কাছে বাংলাদেশের রাজনীতি জিম্মি হতে পারে না। খুবই ভালো কথা, বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্রের রাজনীতির অবসান চাইতেই পারে, আমরাও চাইতেই পারি, আমরা চাই, কিন্তু সেটি হতে হবে যে আমি দুদিনের রাজনীতিতে এসেই বললাম আর পরিবারতন্ত্রের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে, এমনটা না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে কয়েক যুগ ধরে। কংগ্রেস যদিও এই নির্বাচনেও ক্ষমতা গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু আমরা তো জানি আজকে হোক কালকে হোক কংগ্রেস ক্ষমতায় আসবে। সেখানে কংগ্রেসের বিপরীতে পরিবারতন্ত্রের বাইরে রাজনীতি করছে বিজেপি অত্যন্ত সুসংহত অবস্থানে। বাংলাদেশে বিজেপির মতো রাজনৈতিক দর্শন নিয়ে জামাতে ইসলামী ডানপন্থী রাজনীতি করছে। তারা যদি কোনোদিন সামনে আসে হয়তো এই পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ করতে পারবে। ভারতে যেভাবে কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে বিজেপি, বাংলাদেশে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে হয়তো জামাতে ইসলামী। আর সুযোগ ছিল কাদের? সুযোগ ছিল এনসিপির। এনসিপি সেই স্লোগানটা নিয়েছে, কিন্তু আদৌ তাদের ভবিষ্যৎ কি? তারা কি এই পরিবারতন্ত্রের রাজনীতি চ্যালেঞ্জ করার জন্য একপাক্ষিক যে বিএনপি বিরোধিতার রাজনীতি করছে সেটি কি তাদের রাজনীতি? সেটি কি তাদের রাজনীতির ভবিষ্যৎ? প্রশ্ন করার যথেষ্ট সুযোগ আছে। এনসিপির 29 নেতা সক্রিয়ভাবে মাঠে ময়দানে গিয়েছেন ঈদের রাজনীতি করার জন্য, এমন একটি সংবাদ ছেপেছিল মানবজমিন। আমি লিখেছিলাম আমি দেখতে চাই যে 39 সংসদীয় আসনে নয়, 300 সংসদীয় আসনেই 300 জন এনসিপির তরুণ নেতৃত্ব যাচ্ছেন গণসংযোগ করতে, এমন দিন দেখতে চাই। এই রাজনৈতিক দল 300 আসনে 300 জন নেতা ঈদ পালন করতে যাওয়ার মতো সামর্থ্য দেখাতে পারে না। তারা নিশ্চয়ই নির্বাচন চেয়ে পায়ে কুড়াল মারার মতো অবস্থা তৈরি করবে না। সেটাই তারা করছে। কি করছে? তারা নির্বাচনের বিরোধিতা করছে। যে নির্বাচন দেয়নি বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। নির্বাচন দিলে বিএনপি জিতে যাবে এই ভয়ে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে রাতের ভোট দিনে করা, দিনের ভোট রাতে করা, অরিজিনাল ভোট না করে ডামি ইলেকশন করা, এই সমস্ত ধানাই পানাই করে নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করার যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে একটা দল বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যাদের আন্দোলনের দ্বারা এটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের কারো কারোর মধ্যে, আমি বলছি যাদের আন্দোলন মানে আন্দোলন করেছে বিএনপি, জামাত, ছাত্ররা, বাম, রাম সবাই, তাদের কারো কারোর মধ্যে এখন খাস জেগেছে নির্বাচন ছাড়াই একটি অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় চালাক। কেননা ক্ষমতা চালালে
তারাই এখন যে সরকার আছে, তারাই প্রশাসন নিয়ন্ত্রণ করছে, তাদের আঙ্গুলিতেই সব কিছু নির্দেশিত হচ্ছে, চলছে। এই যে অসীম ক্ষমতা, লুটপাটের ক্ষমতা, দুর্নীতির ক্ষমতা, এই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য তারা নির্বাচন ছাড়াই অনেক দিন যাবৎ এই যে ইউনূস সরকারকে রাখার মতো যে রাজনীতি তারা সেটা করছে। এই রাজনীতির আদৌ ভবিষ্যৎ আছে কিনা? আগেই বলেছি, এনসিপির ফেসবুক পেজে লাইক পড়ে 6,000, মাঠে দর্শক হয় 60 জন। আমাদের কারো কারো বক্তব্য ভিউ হয় মিলিয়নস। আমরা যখন মাঠে কোনো কর্মসূচির ডাক দিই তখন 10 জনও খুঁজে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ আর বাস্তবতার রাজনীতি দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এনসিপির জনসভায় 60 জন লোক কেন হলো না, এটি নিয়ে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে। অনেকেই বলবেন যে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের রাজনীতির যে একেবারে সমর্থক, তারা সবসময় লোকজন সরবরাহ দিয়ে গিয়েছে, এখন তারা নিজেদেরকে টান দিয়েছে, এই জন্য হয়তো লোকজন হয়নি। অনেকেই বলবেন যে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী মনোভাব সম্পন্ন মানুষ যেহেতু পয়লা বৈশাখের অনুষ্ঠানকে নিজেদের অনুষ্ঠান মনে করে না, সে কারণে তারা যায়নি, বিধায় এনসিপির সমাবেশের লোকজন হয়নি। তো এনসিপির রাজনীতি কি তাহলে জামায়াত ইসলাম এবং অন্যান্যদের সমাবেশের লোকজন সাপ্লাই দেওয়ার উপরেই নির্ভর করবে তাদের সফলতা? সেটা যদি হয় তাহলে জামায়াত ইসলাম কি তার নিজের রাজনীতি করবে না? অন্যান্য ইসলামী দল কি তাদের নিজের রাজনীতি করবে না? ভোটে যখন ব্যালট বাক্স হবে, নির্বাচনী প্রতীক যখন দাঁড়িপাল্লা, ধানের শীষ এবং এনসিপির কি দাঁড়িপাল্লা প্রতীক হয় আমি জানি না, তারা এখনো নিবন্ধনের যোগ্য হয়ে ওঠেনি। জামায়াত ইসলামের নিবন্ধন এখনো ফেরতও আসেনি। কিন্তু ভোটের ব্যালট পেপারে যদি এইসব প্রতীক থাকে, একজন শিবির কর্মী, জামায়াত কর্মী যে এখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য জামায়াতের সমাবেশে যাচ্ছে না, এনসিপির জনসভায় আসছে, ভোটের সময় কি ভোটটা সে এনসিপিকে দিবে না জামায়াত ইসলামীকে দিবে? এইগুলোর হিসাব নিকাশ নানান আছে। আলোচনাটা আমি শেষ করব যে এই রকম পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ কি। দেখুন, এনসিপি রাজনীতি করছে, মূলত এখনকার তাদের রাজনীতিটা হলো নির্বাচন ঠেকাও, সংস্কারের নামে নির্বাচন ঠেকাও। সেই সংস্কারটা কি সেটি তারা আবার পরিষ্কার করে বলছে না। যেই দাবি দেওয়া তাদের আমরা দেখছি, সেখানে তারা বলছে নতুন সংবিধান হতে হবে, এটা তাদের সংস্কার। যে সংবিধান সংস্কারের কাজ এই সরকার করছে না, এই সরকার করছে সংবিধান সংস্কার কমিশন, নতুন সংবিধানের কাজ করছে না। তাদের দাবি দেওয়া হচ্ছে সেকেন্ড রিপাবলিক, যে সেকেন্ড রিপাবলিকের ধারণা তারা আজ পর্যন্ত মানুষের মনে খাওয়াতে পারেনি। তাদের সংস্কারের মূল প্রচারণা হচ্ছে নতুন সংবিধান, আগেই বলেছি। তাদের সংস্কারের মূল প্রচারণা হচ্ছে গণপরিষদ নির্বাচন, অথচ তাদের নেতৃবৃন্দ মাঠে পোস্টার ছাপাচ্ছে সংসদীয় আসনের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। আমি উমামা ফাতেমার একটি পোস্টার দেখছিলাম, দুঃখিত, তাবাসসুমের একটি পোস্টার দেখছিলাম, কুষ্টিয়ার কোথাও তিনি ছাপিয়েছেন। সংসদীয় আসনের জনগণ, গণপরিষদ আসনের জনগণের জন্য তারা প্রচারণা চালাচ্ছে না। আর হলো পরিবার রাজনীতির, পরিবারতন্ত্রের বাইরের যে রাজনীতি, সেটা করতে যেয়ে তারা বাদবাকি সব কিছু ঠেলে তারা বিএনপির রাজনীতির বিরোধিতা করছে এবং বিএনপি খারাপ, বিএনপি নির্বাচন চায়, আমরা নির্বাচন চাই না, বিএনপি চাঁদাবাজের দল, আমরা চাঁদাবাজের দল না, এই ধরনের একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই ন্যারেটিভ দিয়ে তাদের রাজনীতি আলাদাভাবে দাঁড়াবে কিনা সেটি যেমন সংশয়, না দাঁড়ালে কি ভবিষ্যৎ হতে পারে সেই সংশয়টা আরও মারাত্মক। এনসিপির রাজনীতি যদি না দাঁড়ায়, আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারে, যেটি খুব ভয়ঙ্কর হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য। কেননা মানুষ স্বভাবতই দুদিন পর পর অনেক কিছুই ভুলে যায়। বাংলাদেশের মানুষ সাফল্য দেখলে, সাময়িক সাফল্য দেখলে খুব আবেগতাড়িত হয়, নানান রকম গল্প ফাঁদে, নানান রকম হাইপ ক্রিয়েট হয়। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি, তাদের যে হত্যাযজ্ঞ, ফ্যাসিবাদ, মাফিয়াতন্ত্র কায়েম, এই সব কিছুকে যদি আপনি নেগেটিভিটি হিসেবে দেখেন, তারপরেও তাদের যে গত 40-50 বছর ধরে তিলে তিলে গড়া কর্মী সমর্থক সংগঠন, তাদের মতবাদ, এইগুলো যে আছে, সেগুলো এখন নাই হয়ে গেলেও এগুলো তো ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে, যদি না আমরা মানুষের কাছে রাজনীতির বিকল্পটা পৌঁছে না দিতে পারি। সেই রাজনীতির বিকল্প যাদের হওয়ার কথা ছিল, তারা
যদি 60-70 জন নিয়ে জনসভা করেন তাদের কেন্দ্রীয় নেতা, তাহলে এটি ভুল বার্তা পৌঁছায়। সেই ভুল বার্তা থেকে উত্তরণের জন্য তাদের করণীয় ঠিক করা প্রয়োজন, যে রাজনীতিতে তারা কিভাবে করবেন, কোন রাজনীতি করবেন। নির্বাচন বিরোধীদের রাজনীতি, ফরহাদ মাজারের যে দর্শন, সেই দর্শন যেই ফরহাদ মাজার নিজে তার সমস্ত জীবদ্দশায় 50-60 জনের বেশি শিষ্য জোগাড় করতে পারেননি, সেই ফরহাদ মাজারের শিষ্যদের প্ররোচনায় পড়ে তার যে রাজনীতির দর্শন, নির্বাচন ঠেকানোর রাজনীতির দর্শন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন না করার যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শন মেনে বিএনপির সাথে বিরোধিতা করে যেই দলটি আগামীতে ক্ষমতায় যাওয়ার যোগ্য দাবিদার, তাদের সাথে সমঝোতা না করে নির্বাচন বিরোধিতার যে রাজনীতি করছে এনসিপি, সেইখানে তাদের ভবিষ্যৎ খুবই শঙ্কার এই কারণে, যেই দলটি ক্ষমতায় যাবে, যেই দলটি ক্ষমতায় যাওয়ার যোগ্য, সেই দলটি যদি জানে তার যাত্রাপথে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এখন হয়তো সময়ের প্রয়োজনে তারা কিছু বলছে না, কিন্তু যখন সময় আসবে তখন সব দিক থেকেই তো যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে আইনি মারপ্যাচ কিংবা অন্যান্য জায়গায় নিবৃত করার চেষ্টা করবে। এটা যদি বিএনপি করে 1 গুণ, পতিত আওয়ামী লীগ করবে আরো 10 গুণ, কেননা তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য সামনে যে কয়েকজন মানুষের নাম ছিল, সামনের সারিতে ছিল এই ছেলে মেয়েগুলোর নাম। সুতরাং ক্ষমতায় যাওয়ার রাজনীতির পথে যেই দাবিদার দল, তাদের সরাসরি বিরোধিতা করে, বরঞ্চ আওয়ামী লীগের বিরোধিতা না করে, যতটা না আওয়ামী লীগের বিরোধিতা করছে তার চেয়ে বেশি বিএনপির বিরোধিতা করছে। এই বিরোধিতা দিয়ে তারা তাদের সেফ এক্সিট, রাজনীতির সেফ এক্সিট নষ্ট করছে কিনা, তাদের যে কাঙ্ক্ষিত সংস্কার রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য, সেই সংস্কার তো তারা নিজে সরকার গঠন করে তৈরি করতে পারবে না। তাদের দরকার যারা আগামীতে সরকারে যাবে তাদের সাথে সমঝোতা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে থেকে যেই জিনিসগুলো তারা চায় সেটা আদায় করা, এবং এরই মধ্য দিয়ে তারা একটা সাইজেবল সিট নিয়ে সংসদে যাবে, মানুষের নজর পড়বে, গণমানুষের সাথে কথা বলবে, মানুষের জন্য কাজ করবে। 10 বছর এইভাবে রাজনীতি করার পরেই না তারা তাদের নিজস্ব রাজনীতি তুলে ধরতে পারবে। সেটি হওয়ার আগে যদি অঙ্কুরেই আগামী নির্বাচনে সকল বিরোধিতা